Hello everyone, myself Shreya Adhikari. Currently I am pursuing my first Pro BNYS degree from Yogashri Yoga and Naturopathy Government Medical College and Hospital. Today we will discuss the taxonomy. Topic taxonomy. ঠিক আছে, দেখো হেডিংয়ে লেখা আছে, দেখো জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, যেটাকে আমরা ট্যাক্সোনমি বলে থাকছি। ক্লাসিফিকেশন অফ ডাইভার্সিটি অফ লাইফ, ইটস কল্ড ট্যাক্সোনমি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ট্যাক্সোনমি এই ওয়ার্ডটা একটা আমাদের কাছে এখন নতুন ওয়ার্ড। ঠিক আছে, এই ওয়ার্ডটা কী অ্যাকচুয়ালি, এই ওয়ার্ডটা মানে মিনিং কী, এটা ট্যাক্সোনমি মানেটা কী, ট্যাক্সোনমি মানে কী জিনিস অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে কি করা হয়, তো এখানে তোমার হেডিংয়ে লেখা আছে, দেখো ক্লাসিফিকেশন অফ ডাইভার্সিটি অফ লাইফ। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের লাইফের যে এত ডাইভার্সিটি, আগের যে প্রিভিয়াস ক্লাসগুলো ছিল সেখানে আমি ডাইভার্সিটি অফ লাইফ তোমাদেরকে ডিটেলসে বুঝিয়েছি। তো ডাইভার্সিটি অফ লাইফ এত যে মানে আছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে, সেই লাইফগুলোকে কীভাবে আমরা ক্লাসিফাই করব, ঠিক আছে, কিসের মানে কী বেসিসের আমরা সেই জিনিসগুলোকে ক্লাসিফাই করব, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকেই আমরা এখানে ট্যাক্সোনমি বলছি। ঠিক আছে, মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে যত অ্যানিম্যাল আছে, যত তোমার প্ল্যান্ট আছে, যত লিভিং অর্গানিজমস আছে, ঠিক আছে, প্রত্যেকটা লিভিং অর্গানিজমকে ক্লাসিফাই করব। কিভাবে ক্লাসিফাই করব সেটাই বলা আছে কোথায়, ট্যাক্সোনমিতে। ঠিক আছে, যে তাদেরকে একটা লেভেলে যে ক্লাসিফাই করা, ঠিক আছে, তাদেরকে যে বিন্যাস মানে একদম শ্রেণীবিন্যাস অনুযায়ী পরপর সাজানো, সেই জিনিসটাকেই আমরা বলে থাকছি ট্যাক্সোনমি। ঠিক আছে, তাহলে ট্যাক্সোনমি সহজ ভাষায় কি, ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে যত পৃথিবীতে যত অ্যানিম্যালস আছে, যত প্ল্যান্ট আছে, যত লিভিং অর্গানিজম আছে, প্রত্যেককে ক্লাসিফাই করার প্রক্রিয়া, ক্লাসিফাই করার টেকনিক ইজ কল্ড ট্যাক্সোনমি। ক্লিয়ার? এবার এই ট্যাক্সোনমি ওয়ার্ডটা একজন আলাদা সায়েন্টিস্ট তোমার ডিসকভার করেছিলেন। ট্যাক্সোনমি কী জিনিস, ট্যাক্সোনমির ফাদারকে, ট্যাক্সোনমির জনককে, সে আলাদা। ঠিক আছে, আলাদা আলাদা সায়েন্টিস্ট। তো এগুলো যেমন এমসিকিউ কোশ্চেন, নিটের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, প্লাস তোমাদের যাদের বোর্ড এক্সাম আছে, মানে স্কুল বোর্ড, তাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো দেখি কি লেখা আছে। পৃথিবীতে ভিন্ন ভিন্ন আকৃতির, আকার আকৃতির এবং স্বভাব বৈচিত্র্যের অসংখ্য জীব ছড়িয়ে আছে। এদের মধ্যে যেমন আমি আছে, তেমনি বেশ কিছু এদের মধ্যে যেমন অমিল আছে, তেমনি বেশ কিছু মিল আছে। অ্যাকচুয়ালি সাইডটা একটু হালকা কেটে গেছে, তো তাই জন্য একটু পড়তে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এই মিল ও অমিল খুঁজে তাদের চেনা, পৃথক করা, নাম দেওয়া এবং গোষ্ঠীভুক্ত করার বিজ্ঞানী হলো ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। তাহলে ট্যাক্সোনমির বাংলা ওয়ার্ডটা কি, বিন্যাস বিধি। ঠিক আছে, বিন্যাস বিধি, বিন্যাস মানে কি, পরপর ক্লাসিফাই করছি, বিধি মানে কি ডিসিপ্লিন। ঠিক আছে, তাহলে এখানে কি বললো, আমাদের পৃথিবীতে আমি যেটা প্রথমে বললাম, ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে যত তোমার অ্যানিম্যালস আছে, প্ল্যান্ট আছে, লিভিং অর্গানিজম আছে, প্রত্যেককে আমি আগে চিনবো, তাদেরকে আগে আইডেন্টিফাই করে তাদের মধ্যে দেখবো তাদের মধ্যে কিছু মিল আছে না অমিল আছে। তাদের মধ্যে যদি মিল থাকে তাহলে তাদেরকে একটা শ্রেণীভুক্ত করা হয়, তাদের মধ্যে যদি অমিল থাকে তারা আলাদা আলাদা শ্রেণীভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই আমরা বলছি ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এবার তোমাদেরকে যদি আমি সহজ ভাষায় বলি, এই যে ট্যাক্সোনমি জিনিসটা যে আছে, বা এটাকে আমরা বাংলায় আমরা বলছি এটাকে বিন্যাস বিধি। ঠিক আছে, এই ট্যাক্সোনমি দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ট্যাক্সোস, একটা হচ্ছে নোমোস। ঠিক আছে, তো এই দুটো ওয়ার্ড থেকে ট্যাক্সোনমি কথাটা এসেছে। ঠিক আছে, ট্যাক্সোনমিকে ভাঙলে দুটো ওয়ার্ড আসে। ঠিক আছে, বলে রাখলাম আগে থেকে। এবার ইউরোপে আধুনিক ট্যাক্সোনমির বিকাশ, ডেভেলপমেন্ট অফ মডার্ন ট্যাক্সোনমি ইন ইউরোপ। ঠিক আছে, ইউরোপে আমাদের এই যে ট্যাক্সোনমি যেটা, ঠিক আছে, এটার ফার্স্ট মানে মডার্ন যে ট্যাক্সোনমি, সেটার ফার্স্ট ডেভেলপমেন্ট হয়েছিল। ঠিক আছে, মানে আধুনিক ট্যাক্সোনমি বলতে দেখো ট্যাক্সোনমিটা একটু আলাদা রকম, মডার্ন ট্যাক্সোনমিটা একটু আলাদা রকম। ঠিক আছে, কেন মডার্ন বলছি, কারণ একটু পুরনো ট্যাক্সোনমি যেটা ছিল, পুরনো ট্যাক্সোনমি যে ডেফিনেশন ছিল সেটার থেকে একটু উন্নত। ঠিক আছে, ওই জন্যই মডার্ন ট্যাক্সোনমি আমরা বলছি। এবার মডার্ন ট্যাক্সোনমিতে টোটাল 4টা স্টেপ আছে। ঠিক আছে, মডার্ন ট্যাক্সোনমি টোটাল 4টা স্টেপ হয়। ঠিক আছে, কী সেই 4টে স্টেপ, একটা হচ্ছে তোমার ক্যারেক্টারাইজেশন। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশান, 3 নাম্বার হচ্ছে ক্লাসিফিকেশান। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে নোমেনক্লেচার। ঠিক আছে, এবার এগুলো আমি কী বললাম, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশান, ক্লাসিফিকেশান আর নোমেনক্লেচার। ঠিক আছে, মডার্ন ট্যাক্সোনমি টোটাল 4টা স্টেপ। বোঝা গেল? পৃথিবীর মেরু অঞ্চলের পরিবেশ জীবের পক্ষে প্রতিকূল। স্বাভাবিক, পৃথিবীতে যে মেরু অঞ্চল, যেটাকে আমরা আন্টার্কটিকা কি একটা মেরুতে আছে পৃথিবীর, তাই কিনা, প্রচণ্ড ঠান্ডা ওখানে।
তো জীবের পক্ষে সেটা প্রতিকূল, ঠিক আছে। প্রতিকূল বলতে মানে অ্যাডভার্স সিচুয়েশন, ঠিক আছে, ডাইভার্স সিচুয়েশন। সেই সিচুয়েশানে মানে কোনো জীব বেঁচে থাকতেই পারবে না, এরকম মানে এক্সট্রিম সিচুয়েশান, ঠিক আছে, সেটাই বলা হয়েছে। এই অঞ্চলে স্বল্প সংখ্যক জীব বেঁচে থাকে, আর যারা থাকে তারা খুব স্বল্প সংখ্যক, ঠিক আছে। যেমন পেঙ্গুইন পাওয়া যায়, যেমন মেরু ভাল্লুক পাওয়া যায়, ঠিক আছে। মেরু ভাল্লুক দেখতে খুব কিউট হয়, আর মানে খুব ছোটো ছোটো ছোটো, মানে আই মিন ছোটো ছোটো চোখ হয়, দেখতে খুব সুন্দর হয়, ঠিক আছে, খুব কিউট। তো কিছু কিছু আছে যেগুলো ওই অ্যান্টার্কটিকাতেই পাওয়া যায়, তো খুব কম, ঠিক আছে। যেমন সিল, হ্যাঁ এই যে দেখো সিল, মেরু ভাল্লুক, পেঙ্গুইন, দেখো এক্সাম্পলও দেওয়া আছে, সিল, মেরু ভাল্লুক, পেঙ্গুইন, ঠিক আছে, প্রভৃতি। সিল জলে থাকে। আবার ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। তো এবার চলে আসলাম, আমরা ধরলাম এটা আমরা পৃথিবীর এই জায়গা, আর এই জায়গা হচ্ছে মেরু। এবার মাঝখানের যে বরাবর জায়গা এটা হচ্ছে নিরক্ষীয় জায়গা, ঠিক আছে। আর এই যে ওপরের জায়গাটা, নিচের জায়গাটা, দাঁড়াও, ধরলাম এটা একটা পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে মেরু, যেটা আমি নীল কালিতে আঁকালাম, ঠিক আছে। এই যে মাঝখানের যে লাইনটা, যেটা পিঙ্ক কালিতে আঁকালাম, সেটা হচ্ছে তোমার নিরক্ষীয় রেখা, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, যেটা পিঙ্ক কালিতে হলো। আর এই যে তোমার যেটা আমি সবুজ কালিতে আঁকছি, এই যে জায়গাটা এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, ঠিক আছে। বোঝা গেল? ছোট করে আঁকালাম, আর নয়তো দেখো, এটা আমাদের পৃথিবী। এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, এটা ধরলাম মেরু, ঠিক আছে। এটা পৃথিবীর মেরু। তোমরা জানো, এটা তোমরা জিওগ্রাফিতে পড়েছো, আর জিওগ্রাফিতে তো এখন আরও পড়তে হবে, আরও ডিটেলস এই জিনিসটা। তো এটা হচ্ছে মেরু, ঠিক আছে, যেটা আমি ব্লু কালিতে লিখলাম। পোল বলা হয়, ইংলিশে পোল বলা হয়, পোলার রিজন বা পোলার রিজন, ঠিক আছে। বা বাংলাতে আমরা একে মেরু বলে থাকি, মেরু অঞ্চল, ঠিক আছে। পোলার রিজন হলো, এটাও তাহলে পোল। এই যে মাঝ বরাবর যেটা আমি আঁকলাম, এই যে মাঝ বরাবর জায়গাটা, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। আর এই যে জায়গাটা যেটা পড়ে থাকলো ফাঁকা, যেটা আমি গ্রিন কালিতে আঁকছি, এইটা হচ্ছে তোমার ক্রান্তীয় অঞ্চল, ঠিক আছে। এই নিরক্ষীয় অঞ্চলকে ইকুয়েটর বলা হয়, ইকুয়েটর, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলকে ইকুয়েটর বলা হয়, আর পোলটা হচ্ছে মেরু অঞ্চল, ঠিক আছে। মেনলি মূলত এই দুটো জিনিস, আর এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, ঠিক আছে। এই জিনিসটাকে ক্রান্তীয় অঞ্চল বলে থাকছি। ক্লিয়ার? চলো এবার দেখো ইউরোপে আধুনিক ট্যাক্সোনমির বিকাশ, ঠিক আছে। পৃথিবীর মেরু অঞ্চলের পরিবেশ জীবের পক্ষে প্রতিকূল, এই অঞ্চলে স্বল্প সংখ্যক জীব বেঁচে থাকে, এক্সাম্পল মনে রাখতে হবে, সিল, মেরু ভাল্লুক আর পেঙ্গুইন, ঠিক আছে। আবার ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলের পরিবেশ জীবের পক্ষে অনুকূল, মানে যে ক্রান্তীয় জায়গাটা দেখালাম, এই যে ক্রান্তীয় অঞ্চলটা আর এই যে নিরক্ষীয় অঞ্চলটা, এই দুটো জায়গায় প্রচুর পরিমাণে অ্যানিম্যাল, প্রচুর পরিমাণে লিভিং অর্গানিজম, প্রচুর পরিমাণে প্ল্যান্ট লিভিং অর্গানিজম এখানে থাকে, ঠিক আছে। কিন্তু পোলার রিজনে অ্যানিম্যাল সংখ্যা বা পোলার রিজনে জীবের সংখ্যা কম, ঠিক আছে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে। তারপরে দেখো কি বলেছে, যেমন অনুকূল উষ্ণতা, পর্যাপ্ত সূর্যালোক, সামান্য ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত, সারা বছর খাদ্যের যোগান প্রভৃতি। এবার এখানে আমি এই দুটো লাইনে যা যা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চিন আসে, এই কোশ্চিনটা 2 নম্বরের কোশ্চিন আসবে, ঠিক আছে। এইভাবে তোমাকে জিজ্ঞাসা করবে না যে ইউরোপে আধুনিক ট্যাক্সোনমির বিকাশ কী ছিল সেটা তুমি বলো, তোমাকে কোশ্চিনটা এভাবে জিজ্ঞাসা করবে যে কেন মেরু অঞ্চলে কম জীব পাওয়া যায়, কেন নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে বেশি জীব পাওয়া যায়। তখন তোমাকে রিজন বলতে হবে, কারণ বলতে হবে। কি কারণ বলবে? তখন বলতে হবে যে নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে অনুকূল উষ্ণতা, পর্যাপ্ত সূর্যালোক, সামান্য ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত, সারা বছর খাদ্যের যোগান ইত্যাদি পাওয়া যায়। তাই জন্য এই সমস্ত জায়গায় ক্রান্তীয় অঞ্চলে আর নিরক্ষীয় অঞ্চলে জীবের সংখ্যা বেশি, আর এই সমস্ত জিনিসগুলো মেরু অঞ্চলে পাওয়া যায় না, তাই সেখানে জীবের সংখ্যা কম, ঠিক আছে। নিটের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ এটা। এই যে এখানে পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা পয়েন্ট, এটা প্রত্যেকটা 1, 2, 3, 4 করে নাম্বারিং করে লিখবে, ঠিক আছে। যে নিরক্ষীয় অঞ্চলে বেশি জীব পাওয়া যায় বা ক্রান্তীয় অঞ্চলে বেশি সংখ্যক জীব পাওয়া যায়, তার রিজন কি? 1 নাম্বার অনুকূল উষ্ণতা,
2 নাম্বার পর্যাপ্ত সূর্যালোক, 3 নাম্বার সামান্য ঋতু পরিবর্তন, 4 নাম্বার বৃষ্টিপাত, 5 নাম্বার সারা বছর খাদ্যের যোগান। এই যে 5 রকম রিজন রয়েছে, এই 5 রকম কারণ, এই 5 রকম কারণের জন্য নিরক্ষীয় অঞ্চলে জীবের সংখ্যা বেশি। আর এই 5 রিজন, ঠিক আছে, এই 5 রকম কারণ মেরু অঞ্চলে অনুপস্থিত, তাই জন্য মেরু অঞ্চলে জীবের সংখ্যা কম, পরিস্থিতিটা সেখানে প্রতিকূল। ঠিক আছে, এ গেল বাংলার অ্যান্সার। এবার যদি ইংলিশে আসে, তোমাকে ইংলিশে কী বলতে হবে দেখো, ঠিক আছে। আর এই কোশ্চেনটা নিটে মানে অনেকবার এসেছে, ঠিক আছে, যে কী কী আছে, মানে এই যে এক্সাম্পলগুলো আছে, যেমন অনুকূল উষ্ণতা, পর্যাপ্ত সূর্যালোক, সামান্য ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত, সারা বছর খাদ্যের যোগান, এই যে পয়েন্টগুলো 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট নিটে মানে খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, যে ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে ইকুয়েটারে কী কী জিনিস বেশি পাওয়া যায়, তখন তোমাকে বলতে হবে পর্যাপ্ত সূর্যালোক, লিমিটেড, ঠিক আছে, একদম পর্যাপ্ত, মানে এনাফ সানলাইট। বলে দিচ্ছি কী কী আছে। enough sunlight, food availability, তারপরে কি ছিল, বৃষ্টিপাত, রেইনফল। 4 নাম্বার কি ছিল, পর্যাপ্ত সূর্যালোক হলো, বৃষ্টিপাত হলো, ফুডের অ্যাভেলেবিলিটি হলো, অনুকূল উষ্ণতা, আর সামান্য ঋতু পরিবর্তন। সিজনাল চেঞ্জ, এটাই হচ্ছে তোমার সামান্য ঋতু পরিবর্তন। ঠিক আছে, সিজনের চেঞ্জ, সামান্য ঋতু পরিবর্তন। আর টেম্পারেচার, টেম্পারেচারটা কেমন, অনুকূল, মডারেট টেম্পারেচার। ঠিক আছে, তাহলে কী কী আছে, এনাফ সানলাইট আছে, ফুড অ্যাভেলেবিলিটি আছে, রেইনফল আছে, সিজনাল চেঞ্জ আছে, আবার টেম্পারেচার আছে। ঠিক আছে, তো এই সমস্ত রিজনগুলো আছে, তার জন্যই এই যে নিরক্ষীয় অঞ্চল, এই যে ক্রান্তীয় অঞ্চল, এই জায়গাগুলোতে মানে টোটালটা পৃথিবীর এই যে এতখানি পোর্শন, এই এতখানি পোর্শনে এই জিনিসগুলো অ্যাভেলেবেল। ঠিক আছে, তো এই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে বলেই সেখানে লিভিং অর্গানিজম, জীবের সংখ্যা বেশি। আর এই পোলার রিজনে এই সমস্ত রিজনগুলো অ্যাবসেন্ট। ঠিক আছে, এই পোলার রিজন, এই যে তোমাদের পোল রিজন, এই পোল রিজনে এই সমস্ত রিজনগুলো অ্যাবসেন্ট, তাই জন্য এই পোলার রিজনে তোমার জীবের সংখ্যাটা কম। আর এই যে ক্রান্তীয় অঞ্চল আর নিরক্ষীয় অঞ্চল, পৃথিবীর যে মাঝ বরাবর এতটা জায়গা, তো জায়গাটাই এত বড়, তাহলে তো নিশ্চয়ই এখানে জীবের সংখ্যা বেশি হবে। কিন্তু এটা ছাড়াও আরেকটা রিজন কি, এই যে এই জিনিসগুলোর অ্যাভেলেবিলিটি, এনাফ সানলাইট পৌঁছায়। ঠিক আছে, নর্মালি সূর্যকে কেন্দ্র করে তো পৃথিবী ঘুরছে, তাই কি না, সূর্যের আলোটা এই সমস্ত জায়গাতে তো ডাইরেক্ট আসে, কারণ কম পথ ট্রাভেল করতে হয়, সানলাইটকে কম পথ ট্রাভেল করতে হয় এই জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু সানলাইটকে এই জায়গায় পৌঁছানোর জন্য অনেকটা দূর দিয়ে আসতে হয়, তাই সানলাইট কম পৌঁছায়, পোলার রিজনে সানলাইট কম পৌঁছায়। ঠিক আছে, তো ওই জন্যই এনাফ সানলাইট পাওয়া যায় কোথায়, এই ক্রান্তীয় অঞ্চল আর নিরক্ষীয় অঞ্চলে, এই ইকুয়েটারে। ঠিক আছে, ইকুয়েটারে তোমার সানলাইটটা খুব ভালো পাওয়া যায়। ফুড অ্যাভেলেবিলিটি, এখানে খুব ভালো ফুড পাওয়া যায়। রেইনফল, ভালো আচ্ছা খাসা রেইনফল হয় এখানে। ঠিক আছে, বৃষ্টিপাত হয়। সিজনাল চেঞ্জ, স্বাভাবিক সানলাইট তো তোমার একদম সঠিকভাবে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তো সেই হিসেবে তো তোমার তাহলে রেইনফলটাও সেই হিসাবেই হবে। সিজনাল চেঞ্জ, রেইনফলও হচ্ছে, তারপরে তো সিজনাল চেঞ্জ হবেই স্বাভাবিক, কারণ সানলাইট যখন বেশি পড়ছে তখন আমরা সামার বলছি, যখন রেইনফল হচ্ছে তখন আমরা মনসুন বলছি, তার মানে কি সিজনাল চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। টেম্পারেচার কি, মডারেট টেম্পারেচার, এমন না যে খুব তীব্র সানলাইট এসে পড়ছে তার জন্য টেম্পারেচার খুব হাই, বা একদম সানলাইট এসে পৌঁছাচ্ছে না তার জন্য টেম্পারেচার খুব লো, একদমই না, একদম মডারেট টেম্পারেচার আছে এখানে। ঠিক আছে, চলো হলো। দেখো, এই কারণে ক্রান্তীয় অঞ্চলে জীবের সংখ্যার বৈচিত্র্য অনেক বেশি। ক্রান্তীয় অঞ্চল থেকে প্রকৃতি বিজ্ঞানীরা অধিকাংশ জীব বৈচিত্র্যের সন্ধান পাওয়ার সময় থেকেই ইউরোপে আধুনিক ট্যাক্সোনমির বিকাশ ঘটেছে। ট্যাক্সোনমি চর্চার সময়কালকে দুটি পর্যায়ে ভাগ করা যায়, যথা একটা দেখো লিনিয়াস পূর্ববর্তী সময়, আর একটা লিনিয়াসের সময়কাল। এইবার এগুলো আমি বলছি, সব ধীরে ধীরে বোঝাচ্ছি কী এক, মানে এখানে বুঝতে পারলে যে ক্রান্তীয় অঞ্চলে জীবের সংখ্যাটা কেন বেশি। এবার কি হলো,
ক্রান্তীয় অঞ্চলে জীবের সংখ্যা এত বেশি, তখন সায়েন্টিস্টরা চিন্তাভাবনা করলেন যে দেখো পোলার রিজনে জীবের সংখ্যা কম, তাহলে কি আমরা যদি পোলে গিয়ে যদি রিসার্চ করি তাহলে সেখানে কম জীব পাবো, কম ভ্যারাইটি পাবো, রিসার্চ করতে অসুবিধা হবে। এবার আমরা যদি ক্রান্তীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে যাই, আমরা যদি ইকুয়েটারে যাই, তাহলে আমরা প্রচুর জীব পাচ্ছি। তাহলে কি করব আমরা যদি রিসার্চ করতে যাই আমরা, তাহলে আমাদেরকে ক্রান্তীয় অঞ্চলে যাওয়াটা উচিত হবে। তখন সায়েন্টিস্টরা কী করলেন, চালাক যে সমস্ত সায়েন্টিস্টরা ছিলেন তারা কী করলেন, ওই ক্রান্তীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে ইকুয়েটারে গিয়ে রিসার্চ করতে শুরু করে দিলেন। এবার ওখানে যেই তারা রিসার্চ করতে শুরু করলেন, তখন কি প্রচুর পরিমাণে লিভিং অর্গানিজম, প্রচুর পরিমাণে জীব প্রচুর বিভিন্ন রকম জীব, ঠিক আছে, সমস্ত কিছু তারা পেতে শুরু করলেন। আর এই ক্রান্তীয় অঞ্চল আর নিরক্ষীয় অঞ্চলের ল্যান্ড যতটা আছে না, এই ল্যান্ডের মধ্যেই কিন্তু আমাদের অ্যামাজন রেইন ফরেস্ট আছে, ঠিক আছে। আর অ্যামাজন রেইন ফরেস্টে কী লেভেলে জীববৈচিত্র্য আছে সেটা তোমরা সবাই জানো। আজকে গুগল বা ইউটিউবে তোমরা যদি অ্যামাজন রেইন ফরেস্ট লাইফের ডাইভার্সিটি দিয়ে যদি সার্চ করো, প্রচুর দেখতে পাবে, ঠিক আছে, প্রচুর মানে ওখানে লাইফ ডাইভার্সিটি আছে। তো ওটাও এই ক্রান্তীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের একটা বড় জায়গা, ঠিক আছে। তো তারা সায়েন্টিস্টরা কী করলেন, ওখানে প্রচুর জীববৈচিত্র্য পেয়ে গেলেন, ঠিক আছে। তারপর থেকেই কী শুরু হলো, ইউরোপে এই মডার্ন ট্যাক্সোনমি ধীরে 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 ডেভেলপ হতে শুরু করলো, বুঝতে পারলে, এটাই ঘটনা। এইবার ট্যাক্সোনমি, এই যে ট্যাক্সোনমি যে জিনিসটা, ঠিক আছে, লিভিং অর্গানিজমগুলোকে আমি ক্লাসিফাই করব, ঠিক আছে, আধুনিকভাবে মডার্ন ওয়েতে আমি লিভিং অর্গানিজমগুলো, আমি তো চলে গেলাম প্রান্তীয় অঞ্চলে, গিয়ে তো প্রচুর জীববৈচিত্র্য খুঁজে পেলাম। এবার এত যে জীববৈচিত্র্য খুঁজে পেলাম, তারপরে কি আমাকে জীবগুলোকে তো শনাক্ত করতে হবে, জীবগুলোকে তো আমাকে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এবার সেই জীবগুলো আমি কোন ক্যাটাগরিতে রাখবো, কীভাবে ক্লাসিফাই করব, সেটাকে তো আমাকে ভাবতে হবে। এবার এই যে তাকে নিয়ে আমি ক্লাসিফাই করব, ঠিক আছে, তাকে আমাকে নিয়ে আইডেন্টিফাই করতে হবে, ক্লাসিফিকেশান করতে হবে, তাদের নাম রাখতে হবে, এই যে এতগুলো কাজ আছে, এই কাজগুলো কোথায় করা হয়, এই ট্যাক্সোনমির ভিতরে করা হয়, ঠিক আছে। এবার ট্যাক্সোনমিটা দুটো টাইম আছে, ঠিক আছে। একটা লিনিয়াসের পূর্ববর্তী সময়, মানে লিনিয়াস একজন সায়েন্টিস্ট, ঠিক আছে। তো লিনিয়াস সায়েন্টিস্টের আগে কিছু সায়েন্টিস্ট ছিলেন যারা ট্যাক্সোনমি নিয়ে রিসার্চ করেছিলেন। তো সেই টাইমে কী কী ঘটনা হয়েছিল ট্যাক্সোনমি নিয়ে, আর লিনিয়াস সায়েন্টিস্ট আসার পর ট্যাক্সোনমি কীরকম রূপ আমরা দেখতে পেলাম, সেই জিনিসটা নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে। এবার মনে রাখবে, এই যে সায়েন্টিস্ট লিনিয়াস, ঠিক আছে, সায়েন্টিস্ট লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে, ওনার ফুল ফর্ম আমি লিখে দিচ্ছি এখানে। সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে, ইনি মডার্ন ট্যাক্সোনমির ফাদার। ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াসই, সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস হচ্ছে মডার্ন ট্যাক্সোনমির জনক, ঠিক আছে, ফাদার আমরা বলে থাকি, জনক, ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস। কেন? কারণ ক্যারোলাস লিনিয়াসই ট্যাক্সোনমিকে সঠিকভাবে মানে ক্লাসিফিকেশনের সঠিক ধরন, কীভাবে ক্লাসিফাই করা উচিত, কীভাবে আমাদেরকে কার পরে কোন জীবকে কীভাবে রাখা উচিত, সমস্ত কিছু ক্যারোলাস লিনিয়াসই আমাদেরকে বলে গিয়েছিলেন, ঠিক আছে। এবার এই লিনিয়াস সায়েন্টিস্ট একদম মানে হয় না, মানে পারফেক্টভাবে ট্যাক্সোনমিকে এক্সপ্লেন করেছিলেন। এবার তার আগে কিছু তো সায়েন্টিস্ট থাকবেন যারা ট্যাক্সোনমি জিনিসটা কী সেটা জানার চেষ্টা করেছিলেন। লিনিয়াসের মানে সায়েন্টিস্ট লিনিয়াসের সময়কালের আগে, ঠিক আছে, সায়েন্টিস্ট লিনিয়াসের সময়কালের আগে কিছু সায়েন্টিস্ট ছিলেন, তারা এই সমস্ত লিভিং অর্গানিজমকে ক্লাসিফাই করার কিন্তু চেষ্টা অলরেডি করেছিলেন, ঠিক আছে, কিন্তু তাদের প্রসেসটা একদম বেস্ট হয় না, সেই বেস্ট একদম প্রসেস ছিল না, ঠিক আছে, কিছু 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 মানে তাদের মধ্যে মিস্টেক ছিল। তো সায়েন্টিস্ট লিনিয়াস কী করলেন, সেই মিস্টেকগুলোকে কভার করে নিজে এমনভাবে ক্লাসিফাই করার একটা মানে নিয়ম তৈরি করলেন, যে নিয়মটা সবথেকে বেস্ট। সমস্ত সায়েন্টিস্টরা সেই লিনিয়াসের ক্রিয়েট করা সেই যে ডিসিপ্লিনের বিধি, সেটাকে একদম মান্যতা দিয়ে দিল যে হ্যাঁ এটাই সবথেকে বেস্ট, বোঝা গেল। তাই জন্যই দুই রকম সময়কাল, ট্যাক্সোনমির দুটো সময়কাল আছে, একটা লিনিয়াসের আগের সময়, একটা লিনিয়াসের পরের সময়, ঠিক আছে। তো মডার্ন ট্যাক্সোনমির দুটো টাইম পিরিয়ড আছে। দুটো টাইম পিরিয়ড, ঠিক আছে। একটা টাইম পিরিয়ড হচ্ছে প্রি লিনিয়াস টাইম, আর একটা হচ্ছে পোস্ট লিনিয়াস টাইম। প্রি মানে আগে, পোস্ট মানে পরে, ঠিক আছে, এটা পোস্ট মানে পরে, আর প্রি মানে হচ্ছে আগে। আমরা বলে থাকি, তোমরা ইংলিশে শিখেছো প্রিফিক্স সাফিক্স,
তাই কি না? প্রিফিক্স মানে আগে থাকে, তো ওটাই প্রি, ওখান থেকে আসা ওয়ার্ড প্রি, ঠিক আছে। আর একটা হচ্ছে পোস্ট লিনিয়াস অর লিনিয়াসের টাইম, অনলি লিনিয়াস, ঠিক আছে। পোস্ট লিনিয়াস অর লিনিয়াস, বোঝা গেল? তো দুটো টাইম। প্রি লিনিয়াসে কিছু কিছু সায়েন্টিস্ট ছিলেন, তাদের নাম আমাদেরকে পড়তে হবে, তারা কী কী ডিসকভার করেছিলেন সেটা আমাদেরকে পড়তে হবে। পোস্ট লিনিয়াসে কীভাবে ক্লাসিফাই করব, কীভাবে ট্যাক্সোনমির স্টেপগুলো ফলো করব, ট্যাক্সোনমির কয়টা স্টেপ কী আছে না আছে, সমস্ত কিছু এখানে জানবো। বোঝা গেল মেজরলি যে আমাদেরকে কোন জায়গায় কী কী পড়তে হবে। এবার আসো, দেখো গ্রিক সায়েন্টিস্ট অ্যারিস্টটলকে জুলজির জনক বলা হয়, প্রাণীবিদ্যার জনক, ঠিক আছে। সমগ্র প্রাণী জগৎকে দুটি গোষ্ঠীতে ভাগ করেন, যেমন নাইমা আর একটা নাইমা। এবার দেখো, এবার বলছি, অ্যারিস্টটল, ঠিক আছে, সায়েন্টিস্ট। অ্যারিস্টটল সায়েন্টিস্ট, ঠিক আছে। তিনি কি ফাদার অফ জুলজি? তোমাদেরকে এর আগের দিনের ক্লাসে আমি ডিটেলসে বুঝিয়েছি জুলজি কী জিনিস, তাই কি না? প্রাণীবিদ্যা। জু মানে কি? জুলজিক্যাল পার্ক মানে চিড়িয়াখানা, যেখানে প্রচুর প্রাণী থাকে, ঠিক আছে, প্রচুর অ্যানিম্যাল থাকে। বলেছিলাম এর আগের দিন ক্লাসে যে আমাদের যেটাকে আমরা বায়োলজি বলছি, ঠিক আছে, বায়োলজির দুটো পার্ট, একটা জুলজি একটা বটনি। তো জুলজিতে কি? প্রাণীদেরকে নিয়ে আলোচনা, ঠিক আছে, প্রাণীবিদ্যা। তো সায়েন্টিস্ট অ্যারিস্টটল ছিলেন প্রাণীবিদ্যার জনক, ক্লিয়ার? জুলজি, ঠিক আছে, ফাদার অফ জুলজি। অ্যারিস্টটল ছিলেন ফাদার অফ জুলজি, বোঝা গেল? এবার এই অ্যারিস্টটল সায়েন্টিস্ট অল অ্যানিম্যালস, ঠিক আছে, যত অ্যানিম্যালস আছে আমাদের পৃথিবীতে অল অ্যানিম্যালসকে দুভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে নাইমা, নাইমাটা কমন, ঠিক আছে, এর একটার সামনে লাগবে, নাইমা। আর একটা হচ্ছে নাইমা, ঠিক আছে। নাইমাটা দেখো দু জায়গায় কমন, এক জায়গায় লাগছে, এক জায়গায় লাগছে। এবার সবসময় সহজ তালিকা, ফর অ্যাবসেন্ট, ঠিক আছে। যে কোনো কিছুতে, যে কোনো ওয়ার্ডে যখনই লেগে যাবে বায়োলজির ক্ষেত্রে, সেটা মানে ধরে নিবা অ্যাবসেন্ট, ঠিক আছে। আর নাইমা মানে প্রেজেন্ট, তার মানে কি প্রেজেন্ট, কি থাকবে, কি প্রেজেন্ট থাকার কথা বলছি, আর কি অ্যাবসেন্ট থাকার কথা বলছি। আরবিসি, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, একেই আমরা কি বলি? লোহিত রক্তকণিকা, বোঝা গেল? তার মানে আরবিসি, এদের নাইমা, ঠিক আছে। নাইমা যে সমস্ত যাদেরকে বলা হচ্ছে, তাদের মধ্যে নাইমার আন্ডারে যে সমস্ত অ্যানিম্যালগুলোকে রাখছি, তাদের মধ্যে কি রেড ব্লাড সেলস আছে, মানে লোহিত রক্তকণিকা আছে, তার মানে এদের ব্লাডের রং লাল, বোঝা গেল? ব্লাড কালার। এবার দেখো, লোহিত রক্তকণিকা আছে বলে তো আমাদের ব্লাডের কালার লাল, তাই কি না? তো ব্লাডের কালার রেড, ঠিক আছে, ব্লাডের কালার রেড। অ্যারিস্টটল সায়েন্টিস্ট কি দেখলেন? যত অ্যানিম্যাল ছিল, ঠিক আছে, সমস্ত অ্যানিম্যালকে দেখলেন, দুভাগে ভাগ করলেন। দেখলেন কিছু অ্যানিম্যালকে কাটার পরে দেখতে পাচ্ছি যে তাদের ব্লাডের রঙটা লাল, ঠিক আছে, তাদেরকে বলে দিলেন নাইমা। এরা এই সমস্ত অ্যানিম্যাল যাদেরকে ব্লাডের রঙটা যাদের লাল, তাদেরকে আমরা বলছি নাইমা। কেন লাল? কারণ তাদের মধ্যে প্রেজেন্ট আছে, কি প্রেজেন্ট আছে? রেড ব্লাড সেলস, আরবিসি প্রেজেন্ট আছে, লোহিত রক্তকণিকা প্রেজেন্ট আছে, তাই জন্য তাদের ব্লাডের রং লাল, ঠিক আছে, তাদেরকে আমরা নাইমা বলছি। আর নাইমা মানে যাদের মধ্যে লোহিত রক্তকণিকা অ্যাবসেন্ট, তাহলে কি তাদের ব্লাডে যদি আরবিসি অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে? ব্লাডের কালারটা রেড হবে না, ব্লাড কালার নট রেড, রেড ছাড়া আদার্স কিছু কালার হবে, সাদা হতে পারে, তাই কি না? তো ব্লাডের কালারটা রেড হবে না, তার মানে রেড নয় ব্লাডের কালার, ঠিক আছে, তাদেরকে আমরা বলছি অ্যানাইমা। যেমন তুমি যদি, ঠিক আছে,
আমরা অ্যানিম্যাল, আমরাও অ্যানিম্যাল। আমরা যদি আমাদের হাতে টাতে কোথাও যদি কেটে টেটে যায় তাহলে কি রক্ত বেরোয়, রক্তের রঙ কী হয়, লাল হয়। কিছু কিছু অ্যানিম্যাল আছে যাদেরকে কাটলে যাদের রঙ, ব্লাডের রঙ কিন্তু লাল নয়, ঠিক আছে? যদি টিকটিকিকে কাটো, ব্লাড কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, কারণ ব্লাডের কালারটা রেড। তাহলে টিকটিকি তাহলে আমাদেরকে টোটালটাকে এক শ্রেণীভুক্ত করে দিল। যদি কুকুরের গায়ে কেটে যায়, ব্লাডের রঙ লাল, ঠিক আছে? তার মানে কী হলো, আমরা একই শ্রেণীভুক্ত হয়ে গেলাম। বুঝতে পারলে? মানে অ্যারিস্টটল টোটাল জীবজগৎকে এমনভাবে ভাগ করে দিলেন যে যাদেরকে কাটলে দেখা যাবে ব্লাডের রঙ লাল, তারা সব একদিকে, তারা একটাই শ্রেণীভুক্ত, আর যারা আলাদা দিকে তারা আলাদা শ্রেণীভুক্ত। তাহলে কি কুকুর আর আমরা সেম হলাম? কুকুর তো একটা আলাদা ক্লাসিফিকেশনের পার্ট, বোঝা গেল? তো সেই শ্রেণীতে আমাদেরকেও ফেলে দিলেন অ্যারিস্টটল। তো তাহলে কি এই ক্লাসিফিকেশন সিস্টেমটা সঠিক? হ্যাঁ, তিনি তো তাও চেষ্টা করেছিলেন, প্রথমে তো ভাঙার চেষ্টা করলেন, তাই কি না? অন্ততপক্ষে এইটুকু তো ক্লাসিফাই করলেন, অনেকটা, সেটাই আমাদের কাছে অনেকটা। কিন্তু এটাকে তো আরও ক্লাসিফাই করা উচিত, তাই কি না? কারণ আজকে যেমন আমরা বুঝতে পারি যে কুকুর আর আমরা সেম জাতিভুক্ত নই, তাই কি না? কুকুর তো আমাদের ভাই নয়, আমাদের পূর্বপুরুষকে বাঁদর। তো এবার বাঁদর থেকে আমরা কীভাবে আসলাম? বাঁদর কেন আমাদের শ্রেণীভুক্ত হলো? বাঁদরের সাথে কী কী সিমিলারিটিস আছে আমাদের? নিশ্চয়ই অনেক সিমিলারিটিস আছে, তাই একই ওখান থেকেই আমরা যাতো। এই যে জিনিসগুলো, এই যে ঘটনাগুলো, তো এই যে ক্লাসিফাই প্রসেস, এটাই অ্যাকচুয়ালি ট্যাক্সোনমি, বোঝা গেল? তো ফার্স্টে অ্যারিস্টটল এই চেষ্টাটা করলেন, তো তোমাদের বইয়ে ওটাই লেখা আছে, দেখো, ঠিক আছে? যা আধুনিক প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের মেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীদের সঙ্গে তুলনীয়, ঠিক আছে? তো এই জিনিসটাই আজকে আমাদের মডার্ন যে জীবজগৎ, সেই জীবজগতে মেরুদণ্ডী, যাদের মধ্যে মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী, অমেরুদণ্ডী মানে যাদের মধ্যে মেরুদণ্ড নেই। যেমন আমরা মেরুদণ্ডী, আমাদের মধ্যে মেরুদণ্ড আছে, কুকুর মেরুদণ্ড আছে, আর অমেরুদণ্ডী প্রাণী কেঁচো, জোক, এই সমস্ত কিছু, ঠিক আছে? যারা মেরুদণ্ডহীন। অ্যারিস্টটলের শিষ্য থিওফ্রাস্টাস, হ্যাঁ থিওফ্রাস্টাস তো হচ্ছে আরেকটা জিনিসের জনক, কি বলো তো? উদ্ভিদবিদ্যার জনক, ফাদার অফ বটনি। তোমাদেরকে আগের দিনই আমি বলেছিলাম জুলজি না, বায়োলজি টোটালটা, ঠিক আছে? বায়োলজির দুটো পার্ট, একটা বটনি, একটা জুলজি, ঠিক আছে? একটা বটনি, একটা জুলজি। জুলজির ফাদারকে অ্যারিস্টটল, ঠিক আছে? আর বটনির ফাদার হচ্ছে থিওফ্রাস্টাস, বোঝা গেল? এমসিকিউ কোশ্চিন পরীক্ষায় আসবে, নিটেও আসে, ঠিক আছে? বটনির ফাদারকে থিওফ্রাস্টাস, জুলজির ফাদারকে অ্যারিস্টটল। তোমার লিভিং অর্গানিজমকে দুভাগে ভাগ করেছিল, কি? একটা ইনাইমা আর একটা অ্যানাইমা, ঠিক আছে? ব্লাড কালার এখানে রেড, আর এখানে ব্লাড কালার নট রেড, আদার দ্যান রেড, ঠিক আছে? এই যে নট রেড লিখলাম, এটাকে আমি আদার দ্যান রেডও লিখতে পারি, আদার দ্যান রেড, ঠিক আছে? তো অ্যারিস্টটলের জিনিসটা বোঝা গেল। এবার থিওফ্রাস্টাস, ঠিক আছে? তিনি বটনির জনক, তার মানে বটনি মানে কি? প্ল্যান্টকে ক্লাসিফাই করেছিলেন, আর তিনি কি? অ্যানিম্যালকে ক্লাসিফাই করেছিলেন, ঠিক আছে? ইনি অ্যানিম্যালকে ক্লাসিফাই করেছিলেন, ইনি প্ল্যান্টকে ক্লাসিফাই করেছিলেন। বটনিতে কি? প্ল্যান্ট নিয়ে ডিসকাশন হয়, আর জুলজিতে কি? অ্যানিম্যাল নিয়ে ডিসকাশন হয়, বোঝা গেল? চলো, তো তিনি দেখো, থিওফ্রাস্টাস দ্য হিস্টোরি অফ প্ল্যান্টেরিয়াম নামক গ্রন্থে 500টি বিভিন্ন ধরনের উদ্ভিদকে বৃক্ষ, গুল্ম, বিরুৎ ইত্যাদিতে ভাগ করেছিলেন, ঠিক আছে? ইটালিয়ান বিজ্ঞানী বিন্যাসবিদ প্লিনি দ্য এডলার ন্যাচারালিস হিস্টোরিয়া নামক গ্রন্থে বহু উদ্ভিদের বিবরণ লিপিবদ্ধ করেছেন এবং ভেষজ গুণের ভিত্তিতে উদ্ভিদের প্রকারভেদ করেছেন। রোমের অন্যতম চিকিৎসক ডিসকর্ডিস 100 খ্রিস্টাব্দে দ্য মেটারিয়া মেডিকা, এই বইটা আছে না, এই বইটার নাম কিন্তু তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে, দ্য মেটারিয়া মেডিকা, ঠিক আছে? এই গ্রন্থটা খুব কি বলবো, এই বইটাতে এমন আমাদের জীবজগতের এমন কোনো প্রাণী নেই, এমন কোনো প্ল্যান্ট নেই যেটা এই মেটারিয়া মেডিকাতে উল্লেখ নেই, বোঝা গেল? মেটারিয়া মেডিকা আমি তোমাকে এটাই সাজেস্ট করবো যে এখান থেকে এই মেটারিয়া মেডিকা নামটা শুনে তোমরা ইউটিউবে বা গুগলে দেখবে যে মেটারিয়া মেডিকাতে কী আছে, ঠিক আছে? মেটারিয়া মেডিকা অ্যাকচুয়ালি কী জিনিস, সার্চ করে দেখবে। তো বইটিতে দেখো 600 প্রজাতির বিভিন্ন উদ্ভিদের গুণাগুণ বিচার করে সেগুলিকে শ্রেণীবিন্যাস করা আছে, ঠিক আছে?
আন্দ্রে সিসালপিনো প্রায় 1500 উদ্ভিদের বিবরণ দেন এবং সিসালপিনোকেই প্রথম উদ্ভিদ ট্যাক্সোনমিস্টের সম্মান পাওয়া যায়, ঠিক আছে। এবং গার্ডপাস বাইডেন তার পিনাক্স নামক গ্রন্থে 6000 প্রজাতির উল্লেখ করেন এবং সেখানেই তিনি সর্বপ্রথম গণ প্রজাতির পার্থক্য তুলে ধরেছিলেন, ঠিক আছে। তো এই যে বাকি যে সায়েন্টিস্টগুলোর নাম আমি এগুলো যেমন জাস্ট রিডিং করলাম, তোমাদেরও কাজ অনলি এগুলো রিডিং করা, এগুলো তোমাদের নলেজের জন্য, ঠিক আছে। এগুলো অনলি তোমাদের জাস্ট বিকজ ফর নলেজ, ঠিক আছে। তো আর মেনলি আমি অ্যারিস্টটল নিয়ে বেশি করে টাইম দিয়ে তোমাদেরকে বোঝালাম, থিওফ্রাস্টাস টাইম দিয়ে বোঝালাম, এই দুজনের নাম যেন মনে থাকে, ঠিক আছে। এই দুজনের নামই মেজরলি ইম্পর্ট্যান্ট ফর লিনিয়াস পূর্ববর্তী সময়, বোঝা গেল। লিনিয়াসের সময়কালে এবার দেখো, ইনি ছিলেন সুইডিশ সায়েন্টিস্ট, ঠিক আছে। লিনিয়াস উদ্ভিদবিদ মানে বোটানিস্ট ছিলেন, ঠিক আছে, বোটানিস্ট ছিলেন। দেখো ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে, বিন্যাসবিধির ক্ষেত্রে আধুনিক যুগের সূচনা করেন। তার লেখা সিস্টেমা ন্যাচুরি খুব ইম্পর্টেন্ট, 1735, এবং সিস্টেমা ন্যাচুরির 10ম সংস্করণ যেটা 1758 সালে হয়েছিল, অ্যান্ড স্পিসিস প্ল্যান্টারাম আরেকটা বই 1753 প্রভৃতি বই ট্যাক্সোনমি চর্চার বিপ্লব এনে দেয়। তিনি সর্বপ্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাস, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, পুংকেশর গর্ভকেশরের সংখ্যা, দৈর্ঘ্য এবং সংযুতির উপরে ভিত্তি করে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রাণী ও উদ্ভিদের দ্বিপদ নামকরণ মানে বাইনোমিয়াল নোমেনক্লেচার এবং হায়ারকির পদ্ধতিতে, হায়ারকি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা জিনিস পদ্ধতিতে জীবের শ্রেণীবিন্যাস করে আধুনিক ট্যাক্সোনমির সূচনা করেন। তাই লিনিয়াসকে ট্যাক্সোনমি বিদ্যার জনক বলা হয়। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি লিনিয়াস ছিলেন ট্যাক্সোনমির ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? লিনিয়াসকে বলা হয়, ক্যারোলাস লিনিয়াস তার ফুল ফর্ম, ঠিক আছে। এইবার আসো, এই যে ডিটেলসগুলো আমরা পড়লাম, এগুলো কী পড়লাম এতক্ষণ? সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। তিনি কি ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস তিনি হচ্ছেন ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি, ঠিক আছে। 3 নাম্বার, ট্যাক্সোনমি হচ্ছে প্রসেস অফ ক্লাসিফিকেশন, ঠিক আছে, প্রসেস অফ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, ঠিক আছে। ট্যাক্সোনমি হচ্ছে প্রসেস অফ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, তার মানে প্রত্যেকটা লিভিং অর্গানিজমকে কীভাবে ক্লাসিফাই করতে হবে, তিনি এটা সব থেকে ভালো উপায় কে করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস, তাই তাকে ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি বলা হচ্ছে, ঠিক আছে। ইনি আরও কী কী কাজ করেছিলেন? বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাইনোমিয়াল, বাই মানে জানো কি? বাই মানে 2, আর নোমিয়াল মানে নেম, ঠিক আছে। দেখো 2 নেম, তার মানে কি দ্বিপদ হয়ে গেল, কিন্তু দ্বি মানে কি 2 আর পদ মানে নেম, ঠিক আছে। বাইনোমিয়াল হলো বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচার, ঠিক আছে। বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ কে করেছিলেন ফার্স্ট? ক্যারোলাস লিনিয়াস করেছিলেন, ঠিক আছে। বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে সায়েন্টিফিক নেম যাকে আমরা বলে থাকি, মানে আজকে হিউম্যান, ঠিক আছে, আমরা মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? সায়েন্টিফিক নেম কি? হোমো সেপিয়েন্স, ঠিক আছে, হোমো সেপিয়েন্স, তার মানে কি দুটো নাম, তো এটাকেই দ্বিপদ নামকরণ বলছি, ঠিক আছে। তো এই যে দ্বিপদ নামকরণ, প্রত্যেকটা অ্যানিমেলের এভাবে যে দ্বিপদ নাম, সেটা কে করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস করেছিলেন, ঠিক আছে। সায়েন্টিফিক নেম যাকে আমরা এক ডাকে গোটা পৃথিবীর লোক চিনবে। আজকে আমাদের ইন্ডিয়াতে আমরা হিউম্যান মানে বুঝি মানুষ, ঠিক আছে, হিউম্যান মানে আমরা ইউরোপে বুঝি মানুষ। এমনও কোনো দেশ থাকতে পারে যেখানে হিউম্যান মানে মানুষ এটা তারা জানেন না, তারা মানুষকে অন্য কিছু বলেন, ঠিক আছে। তো সেখানে যদি আমরা যে বলি যে হোমোসেপিয়েন্স, তাহলে সেই দেশের সায়েন্টিস্টরা বুঝে যাবেন তার মানে মানুষের কথা বলছে, ঠিক আছে, হিউম্যান বিংসের কথা বলছে। তো এমন একটা নাম যেটা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে ফেমাস।
আম গাছ, ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে ওকে আম গাছ বলি, ইউরোপে হয়তো আম গাছ না বলে ওকে হয়তো অন্য কোনো গাছ বলা হয়। তো তার বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এবার ইউরোপে গিয়ে যদি আমি বলি যেটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে মানুষ বুঝে যাবে যে হ্যাঁ, তার মানে আম গাছের কথা বলছে। বুঝতে পারছো? কারণ তারা তো আম গাছ এই শব্দটার সাথে পরিচিত নয়, ঠিক আছে, তারা অন্য কোনো শব্দের সাথে পরিচিত। তো এটাই বিষয়, এটাই রিজন। বাইনোমিয়াল নোমেনক্লেচার হলো দ্বিপদ নামকরণ, ঠিক আছে। তো ওটাও তিনি করেছেন। আরও একটা জিনিস যেটা করেছেন সেটা কি? হায়ারকি। ঠিক আছে, হায়ারকি করেছিলেন। হায়ারকি কি? ট্যাক্সোনমির এক একটা স্টেপকে পরপর সাজালে একটা সিঁড়ির মতন ধাপ তৈরি হয়, ঠিক আছে। ট্যাক্সোনমির টোটাল অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে, টোটাল 7 স্টেপ, 7টা জিনিস আছে, ঠিক আছে। তো 7টা জিনিসকে পরপর এভাবে সাজিয়ে ওপরে একদম নিয়ে গেলে টোটাল একটা সিঁড়ির মতন জিনিস গঠন তৈরি হয়। একেই আমরা বলি একসাথে হায়ারকি, ঠিক আছে। তো সেটাও বলবো যে অ্যাকচুয়ালি এই 7টা জিনিস কী কী। তো হায়ারকি টার্মটা ফার্স্ট সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস ইউজ করেছিলেন। এছাড়াও আরও একটা কিছু ইউজ করেছিলেন, সেটা কী ছিল? তিনি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন করেছিলেন। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশান মানে কি? কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, ঠিক আছে। কৃত্রিম ক্লাসিফিকেশান মানে কৃত্রিম শ্রেণীবিন্যাস। কেন কৃত্রিম বলছি? রিজন আছে। কিছু জিনিসের উপরে বেস করে তিনি এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশানটা করেছিলেন। কী জিনিস ছিল? কিসের উপরে বেস করে এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশান হয়েছিল? বেসিস মানে যার উপরে বেস করে, ঠিক আছে, মূল ভিত্তি, ঠিক আছে, মূল ভিত্তি, কিছু বেসিস ছিল, সেই বেসিসের উপরে ডিপেন্ড করে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশান করেছিলেন তিনি। কী ছিল সেই জিনিসটা? 1 নাম্বার আর 2 নাম্বার দুটো জিনিস ছিল। একটা ছিল অ্যান্ড্রোসিয়াম, নামগুলো শোনো, আর একটা হচ্ছে গাইনেশিয়াম। গাইনোকোলজি তার মানে কি? সেখান থেকে আসা টার্ম হচ্ছে গাইনি, ঠিক আছে, গাইনেশিয়াম, যাকে আমরা গর্ভকেশর বলে থাকি বাংলায়। বাংলাতে কি হয়? গাইনোকোলজি। যারা গর্ভবতী, যারা প্রেগনেন্ট উইমেন, তাদের যে সমস্ত ট্রিটমেন্ট, তাদের যে ট্রিটমেন্টের প্রসেস, তারা কোন সমস্ত ডাক্তারের কাছে যান? গাইনাকের কাছে যান। আমরা বলে থাকি গাইনোকোলজি, ঠিক আছে। সেই বিদ্যাটাকে বলা হয় গাইনোকোলজি। তারা কার কাছে যান? গাইনোকোলজিস্টের কাছে যান, ঠিক আছে। তো ঠিক সেই জায়গা থেকেই আসা ওয়ার্ড হচ্ছে গাইনি, ঠিক আছে, গাইনেশিয়াম, যাকে আমরা বাংলায় বলে থাকি গর্ভকেশর। ওপরের নামটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রো মানে কি? অ্যান্ড্রোজেন কার মধ্যে থাকে? অ্যান্ড্রোজেন জিনিসটা কি? অ্যান্ড্রোজেন হচ্ছে এক রকমের হরমোন, মেনলি টেস্টোস্টেরন, ঠিক আছে, টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, এগুলোর নাম কি? এগুলো এক একটা হরমোনের নাম, ঠিক আছে, এগুলোকে হরমোন বলি আমরা, হরমোন, ঠিক আছে। তো এই অ্যান্ড্রোজেন হরমোন, সেখান থেকে আসা ওয়ার্ড হচ্ছে অ্যান্ড্রো কথাটা ইউজ হয় ফর মেল, ঠিক আছে, আর গাইনি কথাটা ইউজ হয় ফর ফিমেল। বোঝা গেল? এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যে টেস্টোস্টেরন, তারপরে অ্যান্ড্রোজেন, এই ওয়ার্ডগুলো থেকে এসেছে। মেইনলি তুমি বুঝতে পারলে আমি তোমাকে কী বললাম? এটা ইউজ হয় অ্যান্ড্রোসিয়াম, এই কথাটা ইউজ হয় ফর মেল, ঠিক আছে, আর গাইনেশিয়াম কথাটা ইউজ হয় ফর ফিমেল, ঠিক আছে। আর এটা টোটালটাই যেহেতু তিনি করেছিলেন একটা প্ল্যান্টের উপরে বেস করে, ঠিক আছে, এটা ধরলাম একটা প্ল্যান্ট, ঠিক আছে, প্ল্যান্টের উপরে বেস করে তিনি যেহেতু করেছিলেন এই অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম, প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ওয়ার্ডটা বলি অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম, ঠিক আছে। তো প্ল্যান্টের উপরে বেস করে যেহেতু করেছিলেন, তাই সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, ঠিক আছে, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, অ্যান্ড্রোজেন আর অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম, ঠিক আছে। তো এই দুটোর উপরে বেস করে তিনি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন করেছিলেন। বোঝা গেল? এই অ্যান্ড্রোসিয়ামের স্ট্রাকচার, গাইনোসিয়ামের স্ট্রাকচার, তাদের লেন্থ কীরকম, তাদের তোমার সাইজ কীরকম, তার উপরে বেস করে তিনি একটা ক্লাসিফিকেশন করেছিলেন প্ল্যান্টকে, ঠিক আছে। তো সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। আর এই যে ক্যারোলাস লিনিয়াস ছিলেন, ইনি এই যে বললাম বাইনোমিয়াল নোমেনক্লেচার, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, এত কিছু যে করেছিলেন, কোনোটাই কিন্তু অনলি ফর প্ল্যান্ট বা অনলি ফর তোমার মানে অ্যানিম্যাল, এটার ক্ষেত্রে কিন্তু নয়। তিনি সার্বজনীনভাবে কাজ করেছিলেন, ওয়ার্ল্ড ওয়াইডে কাজ করেছিলেন, প্ল্যান্টের ক্ষেত্রেও কাজ করেছিলেন, প্লাস প্রাণীদের ক্ষেত্রেও কাজ করেছিলেন, ঠিক আছে। তো এই জন্যই তাকে ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি বলা হয়। গেল, আমি তোমাকে এখন ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এই ইনফরমেশনগুলোই এক একটা কোশ্চেন, যে তিনি এই জিনিসগুলো তৈরি করেছিলেন। হলো, এবার আসি আরেকটা জিনিস, তিনি আরও দুটো জিনিস দিয়েছিলেন।
কী কী? বুকস, ঠিক আছে, বুকস দিয়েছিলেন। কয়টা বুকস? দুটো বুকস দিয়েছিলেন। কি? একটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম, প্ল্যান্টারাম তার মানে কি? প্ল্যান্ট, প্রচুর প্ল্যান্ট, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে যত প্ল্যান্ট তিনি কালেক্ট করতে পেরেছিলেন, যত প্ল্যান্ট তিনি তার লাইফে মানে দেখেছিলেন, যা রিসার্চ করেছিলেন, সমস্ত প্ল্যান্টকে তিনি কোথায় উল্লেখ করেছেন? স্পিসিস প্ল্যান্টারামে উল্লেখ করে দিয়েছেন। ঠিক আছে, স্পিসিস প্ল্যান্টারাম, তার বইয়ের নাম তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, স্পিসিস প্ল্যান্টারাম। স্পিসিস মানে কি? স্পিসিস মানে হচ্ছে প্রজাতি। ঠিক আছে, প্রজাতি। ধরো আম একটা প্রজাতি, জাম একটা প্রজাতি, কাঁঠাল একটা প্রজাতি, এরকম প্রচুর প্রজাতির প্ল্যান্ট তিনি উল্লেখ করে রেখেছিলেন তার কোন গ্রন্থে? স্পিসিস প্ল্যান্টারাম গ্রন্থে। ঠিক আছে, আরেকটা বই আছে, আরেকটা বইয়ের নাম কি? সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচুরি মানে সিস্টেমেটিকভাবে তিনি নেচারকে তার বইয়ের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে লিখেছিলেন। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, সিস্টেমা ন্যাচুরি তার আরেকটা বইয়ের নাম। বোঝা গেল? তো দুটো বই লিখেছিলেন, একটা স্পিসিস প্ল্যান্টারাম, একটা সিস্টেমা ন্যাচুরি। দেখো ওই জিনিসটা এখানে লেখা আছে, অলরেডি পড়া হয়ে গেল। স্পিসিস প্ল্যান্টারাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস, যেটা পুংকেশর গর্ভকেশরের সংখ্যা, দৈর্ঘ্য, সংযুক্তির উপরে ভিত্তি করে। আর একটা প্রাণী উদ্ভিদের দ্বিপদ নামকরণ। ঠিক আছে, প্রাণী ও উদ্ভিদ দুটোই বলেছে কিন্তু। ঠিক আছে, আর হায়ারকি, হায়ারকি মানে কি? ট্যাক্সোনমির যে স্টেপগুলো আছে পরপর পরপর ওপরে একদম নিচ থেকে ওপরে পরপর পরপর সাজিয়ে একটা পাহাড়ের মতন দেখতে জিনিস তৈরি করেছিলেন। ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকছি হায়ারকি। বোঝা গেল? আর ইনি হচ্ছেন সায়েন্টিস্ট লিনিয়াস। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস। তো প্রাণী আর উদ্ভিদের দ্বিপদ নামকরণ, হায়ারকি, জীবের শ্রেণীবিন্যাস, আধুনিক ট্যাক্সোনমির সূচনা, এবং লিনিয়াসকে এই জন্যই বলা হয় ট্যাক্সোনমি বিদ্যার জনক। এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ট্যাক্সোনমি সম্পর্কে তোমাদের বেসিক ধারণাটা আজকে দিয়ে দিলাম। সায়েন্টিস্ট লিনিয়াস ট্যাক্সোনমির ফাদার, কীভাবে কাজগুলো হয়েছিল এটা নেক্সট ক্লাসে জানবো। আর এই ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকু। নেক্সট ক্লাসে ট্যাক্সোনমির তোমার ক্লাসিফিকেশান যে প্রসেস, ঠিক আছে, হায়ারকি কী জিনিস, ট্যাক্সোনমি ওয়ার্ডটা কে প্রবর্তন করলেন, ট্যাক্সোনমির মেটেরিয়ালগুলো কী কী, ঠিক আছে, তার স্টেপগুলো কী কী, তার সিগনিফিকেন্স কী, তারপরে তোমার ট্যাক্সন কী জিনিস, ঠিক আছে, ট্যাক্সোনমিক ক্যাটাগরি কী জিনিস, আর হায়ারকি কী জিনিস, এই সমস্ত জিনিসগুলো এর পরের ক্লাসে জানবো। আর হায়ারকির গুরুত্বটাও জানবো। ঠিক আছে, আর তার পাশাপাশি দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণের কিছু নিয়ম আছে। ঠিক আছে, মূলত মেজরলি 4 থেকে 5 রকম নিয়ম আছে। এখানে তোমার বেশি স্টেপে লিখেছে, তাই 6-7টা মতো নিয়ম লিখেছে। ঠিক আছে, মেজরলি 4 থেকে 5টা নিয়ম আছে। তো এই নিয়মগুলো জানবো। আর এই সমস্ত নিয়ম কিন্তু, যে নিয়মাবলী যেগুলো আছে, সেই নিয়মাবলীগুলো ICBN আর ICZN দুটো সংস্থা আছে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড জুড়ে। তো এই সংস্থা দুটোই তৈরি করেছে। ঠিক আছে, তো পরের ক্লাসে এই জিনিসগুলো জানবো, পরের ক্লাসে এটা জানবো। আর আজকে তোমাদের জাস্ট এইটুকুই পড়ালাম, ট্যাক্সোনমির একটা বেসিক ইনফরমেশান দিলাম যে ট্যাক্সোনমি জিনিসটা কী জিনিস। ঠিক আছে, তো পড়াটা ভালো করে পড়ে আসবে, জানবে। ঠিক আছে, টাটা।